নায়েক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। দু একদিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, সরকার টিকে আছে পুলিশের জোরে, ইফতার পার্টিতে বেগম জিয়া। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মন্ত্রীপদে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য দুদক আইনজীবীর। ইস্কাটনের জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার রনিকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং শেষ ওয়ানডেতে ভারতের 317 রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে লড়াই করে টাইগারদের পরাজয়। 3 ম্যাচ সিরিজে 13 উইকেট নিয়ে মুস্তাফিজের বিশ্ব রেকর্ড। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম। বিজিবি নায়ক আব্দুর রাজ্জাকের উপর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর নির্মম নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বিজিপির হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন দাস। গত 17 জুন টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়ক রাজ্জাকের সঙ্গে জেলে লালমোহন ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় বিজিপি। দিনভর নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় লালমোহন ও তার ভাগ্নেকে। পরে ওই দিনই জীবন বাজি রেখে নদী সাঁতরে ভাগ্নে সহ ফেরত আসা এই জেলে জানান বিজিপির নির্মমতার খবর। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিডিআর যখন দাঁড়াইছিল কিসের নৌকারে বলে এরা সাথে সাথে গুলি করে বার্মাইয়ারা। রাজ্জাক বাইর হওয়ার সাথে সাথে এরা 3-4 জন এর মানে জাবিয়ে ধরার পর এর বাঁধা ফেলছে। বাঁধার পর এর মানে খাবারটা খুলে ফেলছে। ইনি পরমটা খুলতে চাইছে, খুলতে দেয় নাই, মানে অনেক মারধর করছে এরে। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুড়া পয়েন্ট সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে কিভাবে টহলরত বিজিবির নায়ক রাজ্জাককে মিয়ানমারের বিজিপি ধরে নিয়ে যায় সেই চাঞ্চল্যকর তথ্যই জানায় প্রাণে বেঁচে আসা জেলে লালমোহন দাস। ঘটনার দিন নাফ নদীতে মাছ ধরার সময় রাজ্জাকের সঙ্গে লালমোহন দাস ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। নায়ক রাজ্জাকের সঙ্গে এই 2 জেলেও বিজিপির নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। এরা আশা বলে অস্ত্র ধইরা 2টা, তারপর বলে এই তোরা কি বলছিলি রে তুই? আমি বললাম ছোট ছেলে প্রচুর খিদা পাইছে, একটু জল খেতে চাই মামা, না খাওয়াতে দেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর আমি বললাম আমি একটা পেস্তাব করতে পারি, বলে কি পারবি না। ওই দিন সন্ধ্যায় বিজিবির হাত থেকে ছাড়া পেয়ে নদীর সাঁতরে বহু কষ্টে ফিরে আসেন বাংলাদেশে। পরে জেলে লালমোহন দাসের কাছ থেকে জানা যায় বিজিপির নির্যাতনের এমন নির্মমতা সম্পর্কে। ধনটা নৌকায় মারধর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপর জিজ্ঞাসা বলে তোমাদের দূর যদি বার্মায় কেউ জিজ্ঞাসা করে তোমরা কি বলবা? আমরা কি বলবো? আমরা আমাদের সীমানায় ঢুকে আপনারা আমাদেরকে মারধর করে নিয়ে আসছেন ওইটা বলবো না? হয়তো এরকম বলবি না, হয়তো বলবি আমাদের সীমান্তে এসে তোমরা বাংলাদেশের লোক জাল বসাইছো, এরকম বলবা। এরপর এই আমাদের সীমান্তে ঢুকে মানে ডাকাতি করতেছে এরকম বলবো। এদিকে লুৎফর নামে বিজিবির এক সদস্যকে সেদিন ধরতে এসে রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই দাবি করেন লালমোহন। নিয়ে যাওয়ার সাথে সাথে বলে কি বিডিবি ওই লোধপুরের কথা জিজ্ঞাসা বলে কি লোধপুর, এর নাম কি লোধপুর? তা আমি বললাম যে এর নাম লোধপুর না। তো এর যদি পাই লোধপুরকে নাকি এদের কন্ট্যাক্ট, লোধপুর নাকি অনেক মানে ইয়েবা ধরছে বার্মায়া পুলিশের কাছ থেকে, এর কারণে মানে লোধপুরকে এরা বারবার খুঁজতেছে। তাদের ফিরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান সাবেক সংসদ সদস্যের। মারধর করে থাকলে এটা অত্যন্ত অমানবিক। এটা কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান হওয়া দরকার। গত 17 জুন বিজিবি ও বিজিপির গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন বিজিবি সদস্য বিপ্লব। এতে আহত হন অপর এক বিজিবি সদস্য। পরে ধরে নিয়ে যাওয়ার একদিন পর গত 18 জুন গণমাধ্যমে নির্যাতিত নায়ক রাজ্জাকের ছবি প্রকাশ করে বিজিপি। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে 2-1 দিনের মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে বলে নিশ্চিত করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রাজ্জাককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুদেশের মধ্যে চিঠি দেয়া নেওয়া হয়েছে বলে জানান তিনি। বুধবার সকালে পিলখানা সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। ডিফেন্স অ্যাডভাইজার অ্যাটাচে যে আছে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব,
সে মায়ানমারের হোম মিনিস্ট্রিতে মিটিং করেছে। মিটিংয়ে সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে নায়ক রাজ্জাককে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিবে। তারা আমাদেরকে একটা ডেট দিয়েছে এবং সময়টাও নির্ধারণ হয়েছে, সেটি হলো 10টার সময় হবে। আমি ডেটটা এই মুহূর্তে বলছি না, বাট এটা এই 2-1 দিনের মধ্যেই হবে। পুলিশ বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার টিকে আছে পুলিশের জোরে। তিনি বলেন, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় বিচার বিভাগের দলীয়করণের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের সমালোচনা করেন বেগম জিয়া। পুলিশ আজকে বেপরোয়া হয়ে গেছে, কোনো কিছুই কাউকে মানছে না। কাজে বাংলাদেশ এখন গণতান্ত্রিক দেশ নয়, বাংলাদেশ এখন হলো একটা পুলিশ রাষ্ট্র। পুলিশ নিজে বলে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, যার জন্য পুলিশ আজকে ফ্রি হ্যান্ড পেয়ে গেছে। মনে হচ্ছে পুলিশই রাষ্ট্র চালাচ্ছে। আজকে পুলিশ রাষ্ট্র চালাচ্ছে, তারা যা বলছে সেটা শুনতে বাধ্য হচ্ছে সরকার। কারণ তিনারা যদি তাদের কথা না শোনেন তারা তো ক্ষমতায় থাকতে পারবে না। আর বিচারক যারা বসিয়েছেন সব দলীয়। সেই জন্য আজকে বিচার পর্যন্ত 2 রকমের। আওয়ামী লীগের লোকজন হলে অপরাধ করলেও তারা মাপ পায়, বেল পায়। আর বিএনপি বা অন্য দলের লোকেরা হলে তারা মাপও পাবে না, বেলও পাবে না, তাদের শাস্তি থাকতে হবে। বিনা দোষে তাদেরকে সাজা ভোগ করতে হবে। দুর্নীতির মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার খালাসের আদেশ বাতিল হওয়ায় সাংবিধানিক ও নৈতিক দিক থেকে তিনি আর সংসদ সদস্য নন বলে মনে করেন দুদকের আইনজীবী। তবে এ রায়ের ফলে মন্ত্রিত্ব বহাল আছে কিনা তা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। যদিও মায়ার আইনজীবীর মত, খালাস চেয়ে আপিল বিচারাধীন থাকায় তার সংসদ সদস্য ও মন্ত্রীপদে থাকা ঠিক আছে। বুধবার খালাসের আদেশটি বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা এসব কথা বলেন। আফজাল হোসেনের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে 13 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে মায়া আপিল করলে 2010 সালের অক্টোবরে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদকের করা এক আপিলের শুনানি শেষে গত 14 জুন হাইকোর্টের আদেশটি বাতিল করে সাজা বহালের রায় দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের এই রায়ের পর প্রশ্ন ওঠে, সংবিধান অনুযায়ী তিনি এখন সংসদ সদস্য ও মন্ত্রী পদে বহাল আছেন কিনা। বুধবার দুদকের আইনজীবী জানান, সাংবিধানিক ও নৈতিক দিক থেকে তিনি সংসদ সদস্য পদে থাকার বৈধতা হারিয়েছেন। 66(2) ঘ ধারায় বলা আছে নৈতিকতার খলন, এবং উনি মুক্তি পাবার পর সে দুটো জিনিস যদি আমি একত্রে মিলিয়ে পড়ি, তা আমি মনে করি ওনার সংসদ সদস্য হিসাবে থাকা উচিত না। যেহেতু আপিলটা এখন পেন্ডিং বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন এবং দি ম্যাটার হাইকোর্ট ডিভিশনের সিসিনের মধ্যে আছে, এই অবস্থায় সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ঘ অ্যাট্রাক্ট করে। যদিও মায়ের আইনজীবী মনে করেন, যেহেতু উচ্চ আদালত মামলাটি নতুন করে শুনানির জন্য রায় দিয়েছেন, সে কারণে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্য ও মন্ত্রী পদে থাকা বৈধ। সাজাটা এখনো আবার বিচার সাপেক্ষে আছে, সুতরাং বর্তমানে উনি মন্ত্রী থাকুক এমপি থাকুক, আমি মনে করি যে সংবিধানের কয়েক ধারা 2-1 উল্লেখ করে যদিও কিছু বলে থাকে, তো সেটাই এই প্রেক্ষাপটে অ্যাপ্লাই করবে না, কারণ ওনার আপিলটা এখনো পেন্ডিং আছে। আপিল বিভাগ তার রায়ে এও বলেছেন, হাইকোর্ট তার বিচারিক মনোভাবের বাইরে গিয়ে মায়াকে খালাস দিয়েছেন। এছাড়া রায়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি বলেও রায় দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সংসদ সদস্য পিনু খানের ছেলে গ্রেপ্তার হওয়া বখতিয়ার আলম রনির আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে চলতি মাসের শুরুতে প্রথম দফায় তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত 13 এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে গুরুতর আহত অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আব্দুল হাকিম হাসপাতালে মারা যান। এ ঘটনায় 15 এপ্রিল রমনা থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত হাকিমের মা মনোয়ারা বেগম।
পরে 24 মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে। এরপর 31 মে এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আটক করা হয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে। আটকের পর চলতি মাসের 1 তারিখে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত 21 মে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলার সঠিক তদন্তের জন্য ডিবি পুলিশের উপপরিদর্শক 7 দিনের রিমান্ড আবেদন করলে বুধবার সকাল 10টায় বখতিয়ার আলম রনিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে সকাল 11টায় শুনানির জন্য উঠানো হয় আদালতে। পুলিশ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত ফের বখতিয়ার আলম রনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তথ্য উপাত্ত উদ্ঘাটনের জন্য এবং এর মূল রহস্য তথা মোটিভ উদ্ঘাটনের জন্য 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করি এই তদন্তের মাধ্যমে, তদন্ত সংস্থার মাধ্যমে আজকের এই নির্মম হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। অন্যদিকে আসামিকে আবারও রিমান্ডে নেওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী। কোনো যৌক্তিকতা নাই, নতুন কোনো কারণ নাই রিমান্ডে নেওয়ার। তারপরেও তারা রিমান্ডের আবেদন করলো এবং বিজ্ঞ আদালত দেখে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। এতে কোনো আমরা দেখলাম আসামি পক্ষ কোনো কারণ নাই রিমান্ডে নেওয়ার, কোনো কারণ উল্লেখও করলেন না তারা। এ মামলায় এখন পর্যন্ত আদালত 4 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। পাকিস্তানের তীব্র দাবদাহে মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সমুদ্রপথে পাচার হওয়া আরো 41 বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সন্ধ্যা 7:30টায় ওই 41 বাংলাদেশিকে বহনকারী বিমানের BG-081 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, ফেরত আসা অভিবাসীদের মধ্যে কক্সবাজার জেলার 13 জন, ঝিনাইদহের 6 জন, নরসিংদীর 5 জন, সিরাজগঞ্জের 5 জন রয়েছেন। থাইল্যান্ডের সুয়ানপুল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে আনা হলো। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে IOM। পাঁচ মাস ধরে আমরা এখানে জেলে ছিলাম, অনেক কষ্ট ছিলাম, মানে খাওয়া দাওয়া নিয়ে, মানে মাধ্যম নিয়ে অনেক কষ্ট ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া করি। শিবা আছে 900 মানুষ, 900 তার আবেদন মারা গেছে, বাইরে মারা যাচ্ছে। আর জেলখানার মধ্যে 9 মাসের মধ্যে ভাত পানি দিতে কম। আল্লাহ দিলে বাপ মা দোয়া, সবাই দোয়া, আল্লাহ দিলে বাঁচা যাচ্ছে। এটা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকার এবং IOM যৌথভাবে এটা নিয়ে আসছে। যেমন আজকে রাত্রেও আর একটা ফ্লাইট নামবে ইন্দোনেশিয়ার থেকে, সেখানে আরো 32 জন আসছে। এবারের ঈদ উল ফিতরে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মাওলানা AMM সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 8টা দ্বারা ফিতরা আদায় করতে হলে এবছর আপনাকে বাজার মূল্য হিসেবে 60 টাকা করে আদায় করতে হবে। 60 টাকা জনপ্রতি। খেজুর দ্বারা আদায় করলে 1650 টাকা। এরপর যদি পনির দ্বারা আদায় করতে চান তাহলে আপনি 1600 টাকা করে আদায় করবেন। মুসলমানগণ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। পণ্য দ্বারাও পারবে, মূল্য দ্বারাও পারবে। শরীয়ত সম্মতভাবে এই বছর সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলীর খালে পড়ে যাওয়া ওয়াগন 3টি ষষ্ঠ দিনে উদ্ধার করা সম্ভব হয়নি। 40 টনের একটি রিলিফ ট্রেন এনে উদ্ধারের কাজ চললেও একটি ওয়াগনও তোলা যায়নি। উদ্ধার কাজ শেষ করতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টির কারণে ওয়াগনের ভেতরে থাকা তেল দ্রুত খাল ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। বুধবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে খালের পাশে পড়ে থাকা ওয়াগন উদ্ধারের কাজ শুরু হয়। প্রথমে 3টি ওয়াগনের মধ্যে একটি উদ্ধারের চেষ্টা করা হলেও তা উদ্ধার করতে না পেরে রিলিফ ট্রেনটি আবার চট্টগ্রাম ফিরে যায়। তবে পানির নিচে পড়ে যাওয়া অন্য 2টি ওয়াগন উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ওয়াগন উদ্ধারের পরই ইঞ্জিন তোলার কাজ শুরু হবে। তবে বৃষ্টির কারণে রেল লাইন মেরামত ও ওয়াগন উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে শুরু করেছেন স্থানীয়রা। আর তেল সংগ্রহকারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এই ওয়াগনটার সাথে পানির নিচে যে ওয়াগনটা আছে এটা জয়েন্টেড আছে, যার ফলে এটা উদ্ধারে একটু সময় লাগবে। আগে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের লোকোমোটিভ যেটা ইঞ্জিন, এটাকে উদ্ধার করা। যে এই ওয়াগনটা যখন টান দিচ্ছে তখন ওখানে মুভমেন্টে কিছু ট্র্যাপ তেল ছিল, এই তেলটা একটু বেরোয় গেছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ লোক দিয়ে দিচ্ছি। তেলগুলো যখন খালে নষ্ট হয়ে যাইতে আছে ওই তার ডিগ্রেশন দিচ্ছে না, তেলগুলো আপনারা লইয়ে যান 60 টাকা করে আপনাদের আপনাদের। তো যখন আজকে যখন কারেন্টটা আইসি কারেন্টটা টান দিচ্ছে আবার তেল ছুটছে, তো তেলগুলো আমরা তুলতে আসি। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা একটা টিম করেছি, মেডিকেল টিম। সেই মেডিকেল টিম গতকাল ছিল, আজকেও আছে। যদি কোনো আমরা খবর পাই কারো কোনো স্বাস্থ্যের কোনো অবনতি ঘটছে বা কোনো সমস্যা, আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দেবো। টানা দুদিনের প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদরের অন্তত 6টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। খাগড়াছড়ি শহরের মেহেদিবাগ, উত্তরগঞ্জ পাড়া, মুসলিম আনন্দনগর সহ 6টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে সবুজবাগ ও শালবন সহ বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। এরই মধ্যে বন্যা দুর্গতদের জন্য 5টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। এছাড়া সকাল থেকে জেলার নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়। তাদের জন্য প্রাথমিকভাবে 5টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। বুধবার সকালে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা। এই সময় কাজে যোগ দিতে আসা কর্মকর্তা কর্মচারীদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে প্রশাসনিক কার্যক্রম হয়নি। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে গত মঙ্গলবার 12টার মধ্যে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা। তো আমাদের কর্মসূচি তো আমরা বলে আসছি যে আপনি যদি এই টাইমের মধ্যে না করেন, না যান, তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্নমেন্ট আমরা মনে করি অবশ্যই এটা বিবেচনা করবে। এই ক্যাম্পাসে যেহেতু সিনিয়র শিক্ষকরা আছে তাদের মধ্যে থেকে বেশি প্রবেশিত দেবে। আন্দোলনের ফলে আমাদের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা চাই শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকুক, আমরা নির্বিঘ্নে পড়ালেখা করি। বিভিন্ন প্রবলেমের কারণে আমরা সেখানে পড়ে গেছি। এই অনুযায়ী ছাড়া যদি এরকম ভাবে নিজেদের জন্য যদি এরকম আন্দোলন করে তাহলে তো আমাদের ক্লাস পরীক্ষা সবগুলো মনে করেন একদম হয়ে যেতেছে। সম্প্রতি কয়েক দফা উচ্ছেদের পরও গুলিস্তান ফ্লাইওভারের নিচের রাস্তা ফিরে গেছে তার চিরচেনা রূপে। বিভিন্ন সুবিধাভোগী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা অস্থায়ী বাজার আর বাস টার্মিনালের কারণে ঠিকমতো সড়ক ব্যবহার করতে পারছে না জনগণ। এতে তীব্র যানজট সহ চরম ভোগান্তিতে পথচারী সহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। এদিকে উচ্ছেদ অভিযান চলমান রাখার পাশাপাশি আবারও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। মুজাহিদ শুভ রিপোর্ট। একদিকে বাস পার্কিং আর অন্যদিকে রকমারি পণ্য নিয়ে হকারদের ফুটপাত দখল। ফলে গুলিস্তান ফ্লাইওভারের নিচের রাস্তায় অনেকটা সীমিত হয়ে পড়েছে যান চলাচল। প্রশাসন আর হকারদের লুকোচুরি খেলায় বরাবরই রাস্তাটি রয়ে যায় অবৈধ দখলে। অস্থায়ী বাজারে পরিণত হওয়া এ রাস্তা কখনোই সুফল বয়ে আনেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। 2 দিন পরে পরে অভিযান হয়, আবার যেই আগের মতো অবস্থা, এভাবে চলাফেরা করা যায় না। 7 কিলোমিটার 5 কিলোমিটার টানতে 5-7 মিনিট লাগে। যে গুলিস্তানে নামলো জুতোওয়ালার ভিড়, শরবতওয়ালার ভিড়। যে কোনো জায়গা দখল করে তারা পার্কিং আছে, ফুডে দোকানদার আছে, সাধারণ মানুষ চলার কোনো জায়গাই নেই। ট্রাফিক দেখেও না থাকার ভান। বিভিন্ন প্রভাবশালী মহলকে চাঁদা দেবার বিনিময়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কার্যক্রম চলছে ফ্লাইওভারের নিচের এই রাস্তায়। দীর্ঘদিন ধরে এই সড়কের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইওভার নির্মাণের পরেও গুলিস্তানের তীব্র যানজট সমস্যার সমাধান হয়নি আজও। ফুলবাড়ি স্ট্যান্ডে 680 টাকা, কিছু ঢাকা সড়কে যায়, সিটি কর্পোরেশনে যায়, এমনি 1 লাখে তারা উঠায়। আমরা যা আয় করি
নিতে হবে তাকে টাকা দিয়ে যেতে হয়, ছোট গাড়ি 800 টাকা দিয়ে দিতে হয়। বাস স্ট্যান্ডটা হটাইতে পারলে আপনার হলো যে জনগণের জন্য অনেক উপকার হতো। উচ্ছেদ অভিযান চলমান রাখার পাশাপাশি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড নতুন জায়গায় স্থানান্তরের পরিকল্পনার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র। উচ্ছেদ করছে, আবার বসে যাচ্ছে, বাট আমরা এটা কন্টিনিউ করব। এক সময় দেখা যাবে উঠে গেছে। আমাদের ডিটিসিএ যেটা, সেই সভাতে আমরা বলেছি যে আপনার রেলপথ সচিব ছিলেন, একটা আমাদেরকে ল্যান্ড দেওয়ার জন্য একটা বাস টার্মিনাল করতে হবে। জায়গাটা হয়ে গেলে শুরু করবো ইনশাল্লাহ। সড়কের অস্থায়ী দোকান আর বাস স্ট্যান্ড স্থায়ীভাবে সরাতে না পারলে ভবিষ্যতেও গুলিস্তানের তীব্র যানজটের ধকল পোহাতে হবে বলে আশঙ্কা জনসাধারণের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি ও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে না পারলেও আওয়ামী লীগ সরকার তা কার্যকর করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বুধবার দুপুরে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের কালীরহাট বাজারে ভারত বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ সময় কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য AK মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে ছিটমহলবাসীদের 16 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাগত জানান এরশাদ। আমি প্রেসিডেন্ট ছিলাম, কিছু করতে পারি নাই, আর জিয়া সাহেব ছিল, করতে পারি নাই, খালেদা জিয়াও ছিল, করতে পারে নাই। এই সরকার আসার পর, আওয়ামী লীগ সরকার আসার পর, শেখ হাসিনা সরকার আসার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক হওয়ার কারণে আমরা আজ এই সিট মর্যাদা ফেরত পেয়েছি, আপনারা মানুষের জীবন ফেরত পেয়েছেন। এই জন্য আমি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ। নদী ভাঙনে পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার সকালে মুন্সিগঞ্জের ভাঙন কবলিত লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ও প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। নতুন ভাঙনের কারণে এখানে আমাদের মূল কাজের কোনো ক্ষতি হবে। আমাদের অক্টোবরে যথাসময়ে পাইলিং হবে, মূল সেতুর এবং রিভার ট্রেনিংও একই সঙ্গে চলতে থাকবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। চেক জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের নাগরিক কমিটির সভাপতি রফিউর রাব্বিকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালত। একই রায়ে তাকে 2 কোটি 10 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার বেলা 12:30টায় মামুনুর রশিদের আদালত থেকে এই রায় দেন। মামলার বিবরণীতে বলা হয়, ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদকে 2012 সালের 8 ও 15 ফেব্রুয়ারি 70 লাখ টাকার আলাদা দুটো চেক দেন, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেওয়া হয়। রায় অনুযায়ী 1 কোটি 40 লাখ টাকা মামলার বাদী এবং 70 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী। রমজানের শুরুতেই রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে মেয়েদের পোশাকের কেনাকাটা। তবে গত বছরের তুলনায় এবছর পোশাকের মানের তুলনায় দাম কিছুটা বেশি বলে মনে করছেন ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজার পুরোপুরি জমজমাট হতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। প্রতি বছর রমজানের শুরুতেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন অনেকেই, যার বেশিরভাগই নারী ক্রেতা। রমজানের শেষ দিকে অতিরিক্ত ভিড় এড়াতেই আগেভাগেই কেনাকাটা সারছেন তারা। আর তাদের কথা মাথায় রেখে রমজানের আগে থেকেই বাহারি ডিজাইনের পোশাক বাজারে এনেছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা যায়, এবছর কেনাকাটার ক্ষেত্রে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি মতি, প্যাটেল, ফালাক, তাওয়াক্কাল আর কারিজমা ব্র্যান্ডের কামিজ আর কুর্তি। পাশাপাশি রয়েছে ভারতীয় প্রাচী 7, বিপুল কিক কিংবা রাখি ব্র্যান্ডের পোশাকের চাহিদাও। এখন মানুষজন খুব কম আছে, দামটাও একটু কমের মধ্যে পাচ্ছি। গত বছর থেকে অনেক চেঞ্জেস আছে, এখন দেখতেছি এখনো আসলে কালেকশনগুলি আগের চেয়ে বেটার কিছু এখনো দেখিনি। ফিক্স প্রাইসের দোকানগুলিতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু নর্মাল দোকান যেখানে বার্গেনিং করতে হচ্ছে সেখানে কেউ ঠকতেছে, যাদের ধারণা আছে তারাই জিততেছে। নর্মাল টাইমে যে প্রাইসে কেনা হয় এর চেয়ে সবকিছুতেই কিছু কিছু অ্যাড করা হয়েছে প্রাইস।
আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এবছর পোশাকের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের তুলনায় এবার পোশাকের মান আর ডিজাইনেও ভিন্নতা এনেছেন তারা। এবার একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু আপ হয়েছে, কিন্তু ডিজাইনগুলো আসছে অনেক ভালো, আগের থেকে আরো আপডেট আসছে। রমজানের আজকে 7 তারিখ, আশা করি যে বুধ বৃহস্পতিবার থেকে স্টার্ট করে 25-30 রোজা পর্যন্ত ভালো সেল করতে পারবো। ঢাকার গাউছিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট সহ অধিকাংশ শপিং মলেই নারীদের পোশাকের সিংহভাগ দখল করে আছে ভারত কিংবা পাকিস্তান, যেখানে দেশীয় পোশাকের উপস্থিতি খুবই সীমিত। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে নারীদের প্রিয় পোশাক শাড়ির বেচাকেনা। নতুন কালেকশনের পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন নানা দোকানে। আর ক্রেতা আকর্ষণে বৈচিত্র্যময় ভারতীয় কাতানের পাশাপাশি দেশীয় বুটিক্স, তাঁত ও নতুন ডিজাইনের জামদানি শাড়ির পসরা সাজিয়েছে শাড়ির দোকানগুলো। এক্ষেত্রে গরম আর বর্ষাকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে কাপড়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। উৎসবে বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি, আর এক্সক্লুসিভ কালেকশনের নতুন শাড়ি না হলে ঈদের আনন্দ যেন পূরণ হয় না। তাই রোজার শুরুতেই বৈচিত্র্যময় ডিজাইনের শাড়ির খোঁজে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলের শাড়ির দোকানে এখন তরুণী ও গৃহিণীদের ভিড় বাড়ছে। মার্কেট ঘুরছি, দেখছি কি আসছে, পছন্দ হবে তারপরে নিব। কাতানের উপরে দেখে ভালো লাগছে আমার শাড়ির মধ্যে, একটা দেখে আসলাম, এখন আরেকটা দেখছি, ভালোই লাগছে। এবার শাড়ির ডিজাইন ও কাপড়ে যোগ হয়েছে বৈচিত্র্য। বিক্রেতারা জানান, চুমকি আর পাথরের কাজের পরিবর্তে এখন জরির কাজ করা ভারতীয় কাতান, বুটিক্স ও টু পার্টের শাড়ির কাটতে বেশি। এবার কিন্তু কাতান শাড়ি বেশি চলতেছে, মানে কাঞ্জিবরম, মিনাকুমারী, বেঙ্গালোর, এইসব শাড়িগুলো বেশি চলতেছে। লেহেঙ্গা স্টাইলের টু পার্টের শাড়িগুলা অন্যান্য বার চেয়ে ভালো চলতেছে। আর এগুলা এবং আগের তুলনায় যেহেতু চুমকি স্টোন নাই, এখন জরির কাজের উপর এগুলাই ভালো চলে। চুমকি ছাড়া চুমকি নেই, সুতি কাজে সব সুতি এবং সিল্কে জরি কাজে এ ধরনের মানে কাজে বেশি চলতেছে। এছাড়া দেশীয় জামদানি, টাঙ্গাইল ও তাঁতের নতুন ডিজাইনের শাড়িও বিক্রি হচ্ছে ভালো। শাড়ি কেনার ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি ট্রেডিশনকেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশনের পাশাপাশি দাম এখনো কম থাকায় খুশি তারা। বিক্রি ভালো, দামও রিজনেবল আছে। 4000, 3000, 2000, 2500, 1500 মধ্যে পাওয়া যায় বিভিন্ন রকম শাড়িগুলো, দেশীয় শাড়িগুলো। আমার জন্য কিনছি, মার জন্য কিনছি, চাচিদের জন্য কিনছি, এবং দামের মধ্যে হলে আরো কিনবো আশা করি। ঈদে তো সবাই নতুন কাপড়ই পরে, তো সেই হিসেবে নতুন কালেকশন আসছে, ওই একটু ওভাবেই নিতে এসছি। ক্রেতাদের সামর্থ্য অনুসারে 800 থেকে সর্বোচ্চ 30,000 টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সদিচ্ছা থাকলে সংবিধান সংশোধন না করেই রাষ্ট্র আদিবাসীদের ভূমির অধিকার ফিরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বুধবার দুপুরে মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় আদিবাসী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আদিবাসীদের ভূমির অধিকার অস্বীকারের কোনো উপায় নেই রাষ্ট্রের। একই সঙ্গে সমতলের আদিবাসীদের ভূমি অধিকার রক্ষায় অনতিবিলম্বে একটি ভূমি কমিশন গঠনের পরামর্শ দেন সরকারকে। It has to be recognized, assured and ensured by the state concerned. So রাষ্ট্রকে এখানে অস্বীকার করবার কোনো জায়গা থাকে না। রাষ্ট্র যদি ইচ্ছা থাকে তাহলে আমার সংবিধানকে কোনো কাটছাড়া না করে, কোনো পরিবর্তন না করে, সংবিধানে যে মালিকানা সংজ্ঞা দেয়া আছে তারই অধীনে কিন্তু আমি আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকারের জায়গাটিকে আরো সুরক্ষিত করতে পারি এবং এই অধিকারটির স্বীকৃতি রাষ্ট্র প্রদান করতে পারে। সুতরাং এখানে নতুন করে কোনো কিছু করবার প্রয়োজন রয়েছে বলেও কিন্তু মনে হয় না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 1 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি সব মামলায় জামিন পান মোসাদ্দেক আলী। দেশের বাইরের খবর। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। মঙ্গলবার প্রদেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা ছিল 42 থেকে 44 ডিগ্রির কাছাকাছি। সিন্ধু প্রদেশের করাচি, লারকানা, নওয়াবশাহ ও শুক্কুর সহ বেশ কিছু স্থানে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
প্রচন্ড গরমে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। হাসপাতালে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। সিন্ধুর প্রাদেশিক সরকার রাজ্যের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছেন এবং চিকিৎসকদের ছুটি বাতিল করেছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মজুদ বাড়ানো হয়েছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের তীব্র দাবদাহে মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। শেষ পর্যন্ত মিরপুরে টাইগারদের বিপক্ষে বাংলা ওয়াশের লজ্জা এড়িয়েছে ভারত। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 77 রানে হারিয়ে সান্ত্বনা জয় পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 317 রানের বিশাল সংগ্রহ পায় ধোনির দল। জবাবে 240 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। আসরে 2-1 সিরিজ জিতেছে মাশরাফিরা। ম্যাচ সেরা সুরেশ রায়না ও সিরিজ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। স্বপ্ন ছিল ঘরের মাঠে টানা তৃতীয় দল হিসেবে ভারতকে বাংলা ওয়াশ করার, তবে মাঠে নামার আগেই ছেদ পড়ে টাইগারদের দলে। উইনিং কম্বিনেশন ভেঙে তাসকিনের পরিবর্তে সানিকে নিয়ে মাঠে নামে টিম বাংলাদেশ, যেখানে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান ম্যাশ। বাংলা ওয়াশ এড়ানোর লক্ষ্যে দলের 2টি পরিবর্তন আনে ভারত, কিন্তু গল্পের শুরুটা আগের 2 ম্যাচের মতোই। উইকেটে জমে ওঠার আগেই ভেঙে যায় রোহিত ধাওয়ান জুটি। টানা 3 ম্যাচে রোহিত শর্মার হন্তারক আর কেউ নন সেই মুস্তাফিজ। এরপর সাকিবের ঘূর্ণিতে বোকা বনে যান কোহলি, কিন্তু অবিচল ছিলেন ধাওয়ান। ক্যারিয়ারের 14তম ফিফটিও তুলে নেন, কিন্তু ইনিংসটা বড় করতে দেননি নড়াইল এক্সপ্রেস। ব্যক্তিগত 75 রানে বিদায় নেন ধাওয়ান। দলের হতশ্রী অবস্থায় ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসেন ধোনি। আম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন 93 রান, তবে আবারও গতিঝড় দেখালেন ম্যাচ। এতে রায়ুডু 44 রানে ফেরার পরপরই ব্যক্তিগত 69 রানে ধোনির ইনিংস হয়ে যায় শেষ। এরপর আবারও মুস্তাফিজ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা রায়নাকে ফিরিয়ে রেকর্ড বুকে নাম লিখান এই পেসার। প্রথম বোলার হিসেবে 3 ম্যাচ সিরিজে সর্বোচ্চ 13 উইকেট তুলে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। তবে শেষ 10 ওভারে টাইগার বোলারদের শাসন করে 90 রান তুলে নেয় টিম ইন্ডিয়া। তাতেই 317 রানের বড় স্কোর পায় ধোনির দল। আবারও বাংলাদেশের 7 পেতে টাইগারদের টপকাতে হবে পাহাড় সম টার্গেট। মাশরাফি দলের সর্বোচ্চ 318 রান তাড়া করে জয় রেকর্ডটা কমাস আগেই করা স্কটল্যান্ডের বিপক্ষে, কিন্তু এদিন শুরুটা হয়নি মনের মতো। দলীয় 8 রানে কাটা পড়েন তামিম। এরপর 2 তরুণ লিটন ও সৌম্যর ব্যাটে চড়ে ভালোই এগুচ্ছিল টাইগাররা। চোখ ধাঁধানো কিছু শট খেলে সৌম্য ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছুর, কিন্তু 40 রানে থামতে হয় তাকে। ছন্দে ফিরতে পারেননি মুশফিকও। ব্যক্তিগত 24 রানে বিদায় নেন টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল। এরপর মিরপুরের গ্যালারিতে স্বপ্ন দেখাতে থাকেন লিটন ও সাকিব, তবে সেটাও ফিকে হয়ে যায় যখন লিটন 34 ও সাকিব 24 রানে সাজঘরে ফেরেন। 148 রানে 5 উইকেট নেই টাইগারদের। তবে ষষ্ঠ উইকেটে সাব্বির নাসির জুটিতে আবারও রঙিন হয় বাংলা ওয়াশের স্বপ্ন, কিন্তু বিনির বলে সাব্বির 43 রানে আউট হলে নিশ্চুপ হয়ে যায় মিরপুরের গ্যালারি। শেষ পর্যন্ত আর পারেননি নাসির মাশরাফিরা। 240 রানে স্বাগতিকদের ইনিংস থামার পাশাপাশি দেশের মাটিতে টানা জয় রেকর্ডটাও থেমে যায় 10-এ। আর সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশকে অল আউট করে সান্ত্বনার জয় নিয়ে সফর শেষ করে ধোনির দল। হোয়াইট ওয়াশ না হলেও টাইগারদের জন্য অনেক প্রাপ্তির ও অর্জনের সিরিজ ছিল এটি। ভারতকে এই সিরিজে হারিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিং এ 7 নম্বরে ওঠা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন, কিংবা নতুন বিস্ময়ে মুস্তাফিজকে পাওয়া, সবকিছু ছাপিয়ে ক্রিকেট বিশ্বে এখন এক নতুন পরাশক্তির নাম বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নায়েক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। 2-1 দিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, সরকার টিকে আছে পুলিশের জোরে, ইফতার পার্টিতে বেগম জিয়া। প্রধানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মন্ত্রী পদে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, মন্তব্য দুদক আইনজীবীর। কাটনের জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার রনিকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং শেষ ওয়ানডেতে ভারতের 317 রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে লড়াই করে টাইগারদের পরাজয়। 3 ম্যাচ সিরিজে 13 উইকেট নিয়ে মুস্তাফিজের বিশ্ব রেকর্ড।
দর্শক, এই ছিল প্রবাসী সময়ের যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।